2022 সালের মধ্যে দেশের 80% মানুষকে দেয়া হবে টিকা। নিউ ইয়র্কে গ্লোবাল কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। 110টি পয়েন্টে 3000 বাতি নষ্ট। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থামে গাড়ি, বাড়ছে দুর্ঘটনাও। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর দীর্ঘ 190 কিলোমিটার মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। 4 লেন চালু হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনা। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার আশা। আবুল কালামের জায়গা আব্দুল করিম দিছে। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামে সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি। দ্রুত সমাধানের আশ্বাস। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিশ্বব্যাপী সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এ পণ্যটি বৈশ্বিক সামগ্রী ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2022 সালের অগাস্টের মধ্যে 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বুধবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় উন্নয়নশীল দেশগুলোতে টিকা উৎপাদন ব্যবস্থা এগিয়ে নিতে বৈশ্বিক সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। করোনা সংকটে প্রায় 2 বছর নাকাল গোটা বিশ্ব। কোটি প্রাণহানি ঘটানো মহামারীর কাছে অনেকটা অসহায় হয়ে উঠেছিল বিজ্ঞান তথা সভ্যতা। বিশ্বব্যাপী ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন এর মধ্যেই নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. এ সময় ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. জো বাইডেনের আমন্ত্রণে হাই প্রোফাইল এই বৈঠকে যোগ দিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা সহ বিশ্ব নেতারা। পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। My government has maintained bilateral engagements with Myanmar. Sadly, our efforts uprooted Myanmar nationals. Returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, সত্যিকারের উদ্যোগ প্রয়োজন জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের। Delaying this crucial problem jeopardizes our collective security. This could potentially destabilize the entire region. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ।
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সার্বিক কর্মসূচি নিয়ে ব্রিফিং করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য যেটা সেটা আমরা করি। দেখেন আমাদের প্রতিবেশী ভারত আমাদের সাথে ঐতিহাসিক রকসলিড সম্পর্ক। ভারত আর চায়না, অন্যদিকে চায়না আর ভারতের মধ্যে বহু ঝামেলা আছে, কিন্তু আমাদের সাথে উভয়ের সম্পর্ক ভালো। আমরা উই আর মেনটেনিং দিস ব্যালেন্স। শেখ হাসিনার কৃতিত্ব হচ্ছে যে শি ক্যান মেনটেন দিস ব্যালেন্সিং সিচুয়েশন। আমরা এই জন্য স্নায়ুযুদ্ধের আশেপাশে আমরা নাই। তারা ঝগড়াঝাটি করো, ইট ইজ দেয়ার ইস্যু, নট আওয়ার্স। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা সময় টেলিভিশন থেকে এই মুহূর্তে লাইভে আছি আমাদের বুলেটিনে। আপনি যদি আজকে ছোট করে দুটি বিষয় আমাদেরকে লাইভে বলেন, সেটি হচ্ছে যে আজকে দুটি বড় কর্মসূচি ছিল। একটি হোয়াইট হাউসের আয়োজনে কোভিড-19 সংক্রান্ত একটি সামিট ছিল, এই বিষয়ে এখানে প্রধানমন্ত্রী কি বলেছেন, আর এরপরে রোহিঙ্গা ইস্যুতে যে বৈঠকটি হলো সেখানে কি ইস্যু আলোকপাত করেছেন? আপনি ঠিকই বলেছেন, আজকে দুটো মেজর ইভেন্টে মাননীয় প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি। একটি হচ্ছে গিয়ে যে হোয়াইট হাউসের আমন্ত্রণে, প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে এই প্যান্ডেমিকের উপর, কোভিড প্যান্ডেমিকের একটি উচ্চ আলোচনা হয় এবং সেখানে বিশ্বের 20 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান পার্টিসিপেট করেন এবং সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এই কোভিড ভ্যাকসিনটা এইটা পাবলিক গুড হওয়া উচিত। দুনিয়ার সব দেশবাসী এইটার ব্যবহার করা উচিত। আপনার আজকে পেপারে দেখেছেন যে প্রায় 240 মিলিয়ন ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এইটা সব দেশে ইউজ করা উচিত এবং কোথাও ডিসক্রিমিনেশন না হওয়া। আর তিনি বাংলাদেশে কোভিডের ক্ষেত্রে যে আমরা কী পদক্ষেপ নিয়েছিলাম এবং তাতে সাকসেসফুল হয়েছি তার চিত্রটা তুলে ধরেছেন এবং ইট ওয়াজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই অল। আর অন্য বড় ইভেন্ট সেটি হচ্ছে যে আমাদের রোহিঙ্গা সমস্যার উপর একটি উচ্চ দরের আলোচনা হয়েছে। অল রেলিভেন্ট স্টেক হোল্ডার্স অ্যাটেন্ডেড ইট এবং সেইখানে যে নতুন স্পেশাল এনবয় হয়েছেন আসিয়ান, তিনিও এইটাতে পার্টিসিপেট করেছেন। ইউএনএইচসিআরের হেড, তারপরে আপনার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ সেক্রেটারি জেনারেল অন মায়ানমার, ওনারা সবাই আলোচনা করেন এবং সব বড় বড় রাষ্ট্রগুলো সেইটাতে আপনার পার্টিসিপেট করে। একটি জিনিস এখানে বের হয়ে আসছে যে আফগানিস্তানের ইস্যুতে কিছুটা অনেকের ধারণা ছিল বোধহয় রোহিঙ্গা সাইডলাইনে চলে যাবে। রোহিঙ্গাটার উপরে সবাই এখনও তৎপর এবং তারই পার্টিসিপেশন, স্বেচ্ছায় এরা পার্টিসিপেট করেছেন। তার নমুনা, তার দৃষ্টান্ত হচ্ছে রোহিঙ্গা ইজ এ লাইফ এবং সেখানে তারা বলেছেন, এক বাক্যে বলেছেন যে রোহিঙ্গা শুড গো ব্যাক টু দেয়ার কান্ট্রি, তাদের নিজের দেশের রিপাট্রিয়েশন উইথ ডিগনিটি অ্যান্ড অনার, এবং বলেছেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড স্টেপ আপ দেয়ার এফার্টস for the sustainable resolution of the Rohingya issue. আর তারা সবাই এক বাক্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশ যে গত 4 বছরে এদের কষ্ট করে মেনটেন করছে তারা বাংলাদেশের সেই জন্য ভূয়সী প্রশংসা করেছে। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সার্বিক কর্মসূচি নিয়ে ব্রিফ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলতি বছরের মধ্যেই বাংলাদেশে 5G নেটওয়ার্ক চালুর কথা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিউ ইয়র্কে এক গোলটেবিল আলোচনায় মোবাইল ফোনের 5ম জেনারেশন ইন্টারনেট নেটওয়ার্ক চালু নিয়ে কথা বলেন তিনি। এজন্য সরকারের সক্ষমতা ও ব্যান্ড উইথের ঘাটতি নেই বলে উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালি অনেক উন্নত হয়েছে আরও আগেই। এই এগিয়ে যাওয়ার ধারাবাহিকতায় এবছরই দেশে যাত্রা শুরু করবে 5ম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবস্থা 5G। মঙ্গলবার নিউ ইয়র্কে এক গোলটেবিল আলোচনায় এমনটাই জানান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বর্তমানে দেশে 4G সেবা চালু আছে, 5G চালু হলে ইন্টারনেটের গতি বেড়ে যাবে কয়েক গুণ। জয় আরও বলেন, যেহেতু সরকার প্রান্তিক মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে বদ্ধপরিকর, সে হিসাবে
হিসাবে বাংলাদেশের সক্ষমতা ও ব্যান্ডউইথের কোনো ঘাটতি নেই। সরকারের সক্ষমতা যেমন রয়েছে তেমনি রয়েছে এই সেবা চালুর জন্য অপটিক্যাল ফাইবারও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের মধ্যেই বিজনেস রাউন্ড টেবিল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। এতে বক্তারা তুলে ধরেন নানা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। অন্যান্য প্রসঙ্গ, ঢাকার যানজট নিরসনে 2 সিটি কর্পোরেশনের নেয়া স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। 110টি সিগন্যাল পয়েন্টের প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি পুরোপুরি বিকল। হাতের ইশারা, বাঁশের লাঠি আর বাঁশি দিয়েই চলছে ট্রাফিক পুলিশের কাজ। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন কোনো পরিকল্পনা ছাড়াই নেওয়া হয়েছিল প্রকল্প। তবে সিটি কর্পোরেশন বলছে পুলিশের সঙ্গে সমন্বিত ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। নাজমুস সালেহীর প্রতিবেদন। রাজধানীর অন্যতম ব্যস্ত রাস্তা বিজয় সরণি। যানবাহন নিয়ন্ত্রণে 4 রাস্তার এই ডাইভারশনে চারদিকেই আছে সিগন্যাল পোস্ট, আছে রঙিন বাতি, কিন্তু এসব ডিজিটাল সিগন্যাল বাতির সবগুলোই নষ্ট। ফলে অন্যতম এই রাস্তায় হাতের ইশারা আর বাঁশের লাঠির সাহায্যেই যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন ট্রাফিক পুলিশ। চালকরা বলছেন যখন গাড়ির চাপ বেশি থাকে তখন খেই হারিয়ে ফেলেন পুলিশ সদস্য। অনেক সময় ভুল সিগন্যালে তৈরি হয় তীব্র যানজট। সিগন্যাল জলে দেখেন ওদিকে যাওয়ার জন্য ধরে আছে লাঠি। এখানে দেখা গেছে একটা সিগন্যাল অনেক সময় দিয়ে রাখে আর একটা সারে কম। অথচ ঢাকার যানজট নিরসনে 2012 সাল থেকে 19 সাল পর্যন্ত 3 ধাপে 110টি পয়েন্টে 24 কোটি টাকা খরচ করে বসানো হয় প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি, যার প্রায় সবগুলো এখন মৃত। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন ম্যানুয়াল পদ্ধতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। আমি হাত দেখাচ্ছি, তারপরে হাতের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। ইঞ্জিনের সামনে যে দাঁড়াইতে হয় পুরোই ঝুঁকিপূর্ণ। আমাদের অনেকে আহত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ট্রাফিক ব্যবস্থাপনার কারিগরি প্রস্তুতি ছাড়াই নেওয়া হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। সিগন্যাল রিলেটেড প্রজেক্টগুলি নেওয়ার পূর্ব শর্ত দেখেনি এবং নেওয়ার পর এগুলিকে চালু করবে, কে এগুলিকে প্রতিদিন মেনটেন করবে, ডিজাইন করবে, সেই লোকগুলিও সংস্থান না রেখে জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করেছি। সিগন্যাল বাতিগুলো কারিগরিভাবে পরিচালনার দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশন সম্মত হয়েছে। যুগোপযোগী ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উভয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে তাদের যতটুকু নিয়ন্ত্রণ পুলিশ বিভাগের হাতে থাকা দরকার ঠিক ততটুকু তাদেরকে দেওয়া হবে। তবে এর সুফল পেতে কতদিন অপেক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। মৃত এই লাইটগুলোকে সচল করার উদ্যোগ না নিয়ে আরও একটি আধুনিক প্রযুক্তির প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স সিগন্যাল, যার খরচ ধরা হয়েছে এই প্রকল্পের থেকেও আরও 30 থেকে 40 গুণ বেশি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর দীর্ঘ 190 কিলোমিটার 4 লেনের মহাসড়কের চলছে মহাকর্মযজ্ঞ। কোভিড জমি অধিগ্রহণের কারণে কিছুটা ধীরগতি হলেও নির্ধারিত সময়েই কাজ শেষ করার দাবি শাসক 2 প্রকল্পের সংশ্লিষ্টদের। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সড়কে যানবাহনের চাপের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও, এমন অভিমত বিশেষজ্ঞের। রংপুর ঘুরে এসে নুরুল আলম নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়কপথে আন্তঃযোগাযোগ বাড়াতে বাংলাদেশের 8টি মহাসড়কে যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে সাসেক 2 প্রকল্পে। এটি বাস্তবায়িত হলে ভারত, মিয়ানমার ও চীনের সাথে সড়কপথে যুক্ত হবে বাংলাদেশ। 16,662 কোটি টাকা ব্যয়ে কাগজে কলমে প্রকল্পটি 2016 সালের হলেও মাঠ পর্যায়ে কাজ শুরু হয় 2019 সালে। এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার সড়কে চলছে মহাকর্মযজ্ঞ। পুরো প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে। তবে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও করোনা মহামারীর কারণে কাজে কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কোভিডের কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল আমাদের শুরুর দিকে আমাদের প্রায় 6 থেকে 8 মাস আমাদের কাজ বন্ধ ছিল, 3 মাস তো পুরোপুরি বন্ধ ছিল। আমাদের জমি অধিগ্রহণের 2-1 জায়গায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের একটু কাজের বাধা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে নির্ধারিত সময়ে সাসেক প্রকল্পের 8টি প্যাকেজের কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের। 7টি প্যাকেজের কাজ আমরা আশা করছি যে আমরা
আগামী 2 বছরের মধ্যে এটাকে শেষ করে দেব। কিন্তু আরও দুটি ইম্পর্টেন্ট প্যাকেজ আছে, যেটা একটা হচ্ছে যে আটিকামরুল ইন্টারচেঞ্জ, আর একটা হচ্ছে যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ সেতু পর্যন্ত। এই দুইটা প্যাকেজে আমাদের একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই যেন 2024 ডিসেম্বরের তার মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও, এমন অভিমত সড়ক বিশেষজ্ঞদের। নিরবিচ্ছিন্ন একটা কংক্রিটের রাস্তা পাবে, যার মেইনটেনেন্সের কোনো দরকার হবে না সহসা, এবং ব্যবহারকারীতে সাশ্রয় মূল্যে দ্রুত গতিতে নির্ভরযোগ্যভাবে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। এইটা শুধু অর্থনীতি না, যারা প্যাসেঞ্জার হিসাবে এই করিডোরে যাবেন তারাও কিন্তু একটা কমফোর্ট এখানে একটা পেতে যাচ্ছেন। এছাড়া রংপুর থেকে বুড়িমারি ও বাংলাবান্ধার দিকে 4 লেনের কাজ শেষ হলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে সাসেক 2 প্রকল্পটি। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে এশিয়ান হাইওয়ে প্রকল্পের 8টি প্যাকেজ 2024 সালে উদ্বোধন করার কথা রয়েছে। আর এতে করে উত্তরাঞ্চলে কোটি মানুষের ভাগ্য যেমন বদলে যাবে, তেমনি করে বিশ্ব দরবারে যুক্ত হবে নতুন এক বাংলাদেশ। রংপুর থেকে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ। ট্রেনে করে যাওয়া যাবে কক্সবাজার, এমন স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। দ্রুত এগিয়ে চলছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ। পর্যটকদের সেবা দিতে সাগর পাড়ে নির্মিত হচ্ছে বিশ্বমানের রেল স্টেশন। বুধবার সকালে পরিদর্শন শেষে রেলমন্ত্রী জানালেন 2022 সালের ডিসেম্বরে শেষ করা হবে কাজ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার, সড়ক ও বিমানপথই এখানে আসার মাধ্যম ছিল। সেই সাগর পাড়ে এবার হচ্ছে ট্রেনের দৃষ্টিনন্দন স্টেশন। কক্সবাজারের অংশে এগিয়ে যাচ্ছে রেললাইন নির্মাণের কাজ। ঝিলঞ্জা ইউনিয়নের চান্দের পাড়ায় একটি বড়সড় ঝিনুক তৈরি করছে রেলওয়ে। ঝিনুকটির 2 অংশের মাঝে ফাঁকা থাকবে 6 তলা উচ্চতার সমান। এই ঝিনুকটির পেটেই হবে মূল স্টেশন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের স্টেশনের সব সুবিধা। স্টেশনটির 2য় তলায় ফুট ওভারব্রিজ ব্যবহার করে যাত্রীরা উঠবেন ট্রেনে। 6 তলা স্টেশন ভবনে যাত্রীদের ওয়েটিং রুম, শিশু যত্ন কেন্দ্র, খেলার জায়গা, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, মিলনায়তন সহ আধুনিক সুবিধা থাকবে এখানে। হোটেল, ফুড কোর্ট এবং অন্যান্য শপিং মল সবকিছুই থাকবে এবং এটার সম্পূর্ণই অটোমেটিক সিস্টেম হবে। এখন আমার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে, আর প্ল্যাটফর্মের কাজটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো হোপফুলি আমরা আশাবাদী 2022 সালের ডিসেম্বর মাসে আমরা এই প্রজেক্টটা সাকসেসফুলি হ্যান্ডওভার করতে পারবো। ইতিমধ্যে 2য় তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ, চলছে 3য় তলার কাজ। বুধবার দুপুরে এই আইকনিক স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি জানান, নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানো হলেও আগামী 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করা হবে। উন্নত এবং আরামদায়ক যাতে আপনার ট্রেনগুলো সেগুলো থাকবে, টুরিস্টদের উপযোগী সেই ট্রেনগুলো আমরা ইতিমধ্যেই প্রকিউরমেন্টের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত থাকছে 9টি রেল স্টেশন, যা হবে দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, দুলহাজারা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক আগমন বহুগুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে আরেক পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটাতেও ফেরি পারাপার ছাড়াই ঢাকা থেকে যাওয়া যাবে। যান চলাচলের জন্য আগামী মাসে যে কোনো দিন খুলে দেয়া হবে পায়রা সেতু। পর্যটন সম্ভাবনা মাথায় রেখে সেতুটি নান্দনিক রূপে গড়ে তোলা হয়েছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল বিভাগের মানুষের অপেক্ষার দিন প্রায় শেষ। চালু হচ্ছে পায়রা সেতু। মূল সেতুর 99% কাজ শেষ। এখন টোল প্লাজা ও প্রশাসন ভবনের শেষ ধাপের কাজ চলছে। 4 লেন বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য 1470 মিটার, প্রস্থ 19.76 মিটার আর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য 1268 মিটার। সেতুটিতে রয়েছে 32টি স্প্যান আর 31টি পিয়ার। ব্রিজটা হওয়ার কারণে অনেক সুন্দর, তাড়াতাড়ি সবাই যাতায়াত করতে পারবে। সেতু হওয়ার কারণে এলাকার অনেক উন্নয়ন হবে, এটা ভেবে আমরা অনেক খুশি। টোল প্লাজার কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ওয়াইড স্কেলের কাজ চলমান রয়েছে, এগুলো কাজ শেষ হলেই আমরা উদ্বোধনের দিকে চলে যাব। ভূমিকম্প সহনীয় করে সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ভূমিকম্পের জন্য যে সিসমিক ট্রান্সমিট ইউনিট আমরা STU বলি, সেটি আমরা অলরেডি আমাদের ব্রিজের গার্ডারের নিচে আমরা স্থাপন করেছি।
জমি অধিগ্রহণ থেকে শুরু করে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 1347 কোটি টাকা। একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে। কুয়েত, ওপেক ফান্ড এবং বাংলাদেশ সরকার যৌথভাবে অর্থায়ন করেছে। সাগরকন্যা কুয়াকাটার পর্যটকদের আকৃষ্ট করতে সেতুটি দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। শুধু সেতু নির্মাণে ব্যয় হয়েছে 1118 কোটি টাকা। সেতুটি বরিশাল তথা উপকূলীয় এলাকার মানুষের অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে, বদলে দেবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা সেতু থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। দিনাজপুরে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ, আক্রান্ত হচ্ছে শিশুরাই বেশি, শয্যা সংকটে হাসপাতালে হিমশিম অবস্থা। ই কমার্স প্রতিষ্ঠানের অনৈতিক কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না বাণিজ্য মন্ত্রণালয়, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন, এ ধরনের প্রতিষ্ঠানের অনুমোদন দেয়ায় সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বুধবার বিকেলে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কথা বলেন অর্থমন্ত্রী। এদিকে আলাদা এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ই কমার্স প্রতিষ্ঠান এত দ্রুত বদলে যাবে সেই ধারণা ছিল না মন্ত্রণালয়ের। ই কমার্সের লোভের ফাঁদে লাখো ক্রেতা মার্চেন্ট এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। ই ভ্যালির দেখানো প্রতারণার পথে হেঁটেছে ধামাকা, ই অরেঞ্জ সহ বেশ কিছু প্রতিষ্ঠান। মূল হোতাদের কয়েকজন গ্রেফতারও হয়েছেন, বিদেশেও পালিয়েছেন কেউ কেউ। কাস্টমারকে সতর্ক হতে। এই অবস্থায় গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ই ভ্যালি সহ 10টি ই কমার্স প্রতিষ্ঠানের অনিয়মের দায় নেবে না তারা। আজকেও সিদ্ধান্ত হয়েছে যে এটা তাদের হাতেই দেয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ব্যবস্থা গ্রহণ করে। তবে বুধবার অর্থমন্ত্রী বলছেন, দেশে ই কমার্স প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। এ নিয়ে একই দিন বিকেলে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য, স্বরাষ্ট্র, আইন ও তথ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনী ও ই কমার্স প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে দায় নেয়ার কথা স্বীকার করেই বাণিজ্য মন্ত্রী বলছেন, সংকট উত্তরণের পথ খুঁজছে সরকার। একটা ঘটে গেছে বলে সব নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে তা কিন্তু আমরা দায় নিচ্ছি যে আগামী দিনগুলোতে, কারণ আমার হাজার প্রায় লক্ষাধিক লোক এখন ই কমার্সের উপর বেঁচে আছে, তো তাদের তো আমরা ডুবাতে পারি না। সেই জন্য দায় নিয়েই আমরা চেষ্টা করছি কীভাবে সলভ হয়ে যায়। একটা ওয়ে আউট করার জন্য যে এই প্রপার্টিগুলোকে ডিসপোজ করে যেভাবে হোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তাদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যায়। খোঁজ নেওয়া হচ্ছে ই ভ্যালির সম্পদের। খোঁজ খবরের পর সেই সম্পদ থেকে গ্রাহকের দায় মেটানো গেলে আইনি প্রক্রিয়ায় ই ভ্যালিকে সহযোগিতা করা হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। দেশে ই কমার্স প্রতিষ্ঠান বন্ধ না করে নিয়ন্ত্রণে রেগুলেটরি কমিশন গঠনের কথা ভাবছে সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ই ভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশের উচ্চ আদালত। একই সঙ্গে গ্রাহক প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটি কেন বিলুপ্ত করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে দুদককে ভূমিকা রাখতে হবে। মামলার জালে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি, প্রতিষ্ঠানটির সিইও ও চেয়ারম্যান গ্রেফতারের পর এখন পর্যন্ত ঢাকায় মামলা হয়েছে 3টি। উচ্চ আদালতেও হয়েছে আবেদন। ওয়াশিং মেশিন অর্ডার করে 5 মাসেও পণ্য এবং টাকা ফেরত না পাওয়ায় উচ্চ আদালতে আবেদন করেন এক ভুক্তভোগী। তিনি ই ভ্যালিকে বিলুপ্ত দেখতে চান। শুনানি শেষে প্রতিষ্ঠানটির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কেন অবসায়ন করা হবে না জানতে চাওয়া হয়েছে সরকারের কাছে। কোর্টের কাছে প্রেয়ার দিয়ে হচ্ছে কোম্পানি অবসান ঘটানোর জন্য, যেটাকে ওয়াইন্ডিং আপ বলে। তো কোর্ট একটা নোটিশ ইস্যু করে রেসপন্ডেন্টদের উপরে, আর ই ভ্যালির সকল সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা ট্রান্সফারের উপরে নিষেধাজ্ঞা দেয়। এছাড়া ই কমার্স প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও টাকা পাচার খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে উচ্চ আদালতে। মুখ্য মহানগর হাকিম আদালতেও রাসেলের বিরুদ্ধে মামলার আবেদন করা হলে ধানমন্ডি থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ই ভ্যালির টাকা ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে দুদকের ভূমিকায় বেশি। কোম্পানির কিংবা ওই আসামি সমস্ত সম্পদ জব্দ করে, একে বলে আপনার ক্রোক করে, তারপরে রিসিভারের কাছে রেখে, তারপরে কারা পাওনাদার আছে, কোর্ট যদি সেইভাবে আদেশ দেয় রিসিভারের উপরে যে পাওনাদারদের কাছ থেকে তাদের পাওনার প্রমাণ নেবে,
এবং অ্যাকর্ডিংলি পাওনা পরিশোধ করতে থাকবে। তারপরে অপরাধ যখন প্রমাণ হবে তখন বাকি যেটা থাকবে সেটা বাজেয়াপ্ত হবে। এদিকে ইভ্যালি রাসেল গ্রেফতার হওয়ার পর সাভারের ওয়্যারহাউসে রাখা প্রতিষ্ঠানটির মালামাল সরিয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল, যদিও প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন বাহিরে পাঠানো মালামাল আবার ফেরত আনা হয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট অধিদপ্তরের বাইরে দালালদের দৌরাত্ম্য কমাতে না পেরে উল্টো এজেন্সির মাধ্যমে তাদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, নীতিমালার আওতায় নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকের সহায়তাকারী হিসেবে কাজ করবেন পাসপোর্ট অফিসের বাইরের দালালরা। নীতিমালার আওতায় নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকের সেবা দেবে এই এজেন্সি। খলিলুর রহমানের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। ধানমন্ডি থেকে আগারগাঁও এসেছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন আহমেদ। উদ্দেশ্য পাসপোর্ট তৈরি, কিন্তু আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন বিশাল কর্মযজ্ঞের পাসপোর্ট অফিসের ভবনে না যে আশ্রয় নিয়েছেন ভবনের সামনে গাছতলার দোকানে। পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন রকম সেবা বিনামূল্যে পাওয়ার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ সারছেন তিনি, যাতে নির্ভুল হয় সেই জন্যই ওদের সাহায্যটা নিচ্ছে। পাসপোর্টের ফর্ম পূরণ, জমা দিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো সাধারণ এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য দালালের সহায়তা নেন সেবা প্রত্যাশীরা। কিভাবে করতে হয় এটা আমরা জানি না, সেই জন্য আগে ওরা আবার জানে, সেই জন্য ওদের কাছে আসছে। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? বৈশ্বিক চাহিদায় বাংলাদেশও প্রবেশ করেছে ই পাসপোর্ট যুগে, আর এই পুরো যাত্রাপথে বিস্ফোরণের মতোই রয়ে গেছে দালাল চক্রের দৌরত্ব। পাসপোর্ট অফিসের সামনে কত দালাল ঘুরে, এটা কি এমনি ঘুরে? রাস্তার পাশে তারা কম্পিউটার কাজ করে, তারা সিন্ডিকেট করা জড়িত। অলরেডি পাসপোর্টের সবাই, এই আনসারকন স্টাফন সবাই এই টাকার সাথে জড়িত। পাসপোর্ট অধিদপ্তরের দাবি, এর মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কমবে দুর্ভোগ। এটা আমি পুরোপুরি দালাল বলবো না, এই সাহায্যটা যদি পজিটিভ দিকে হয় একটা অর্থের বিনিময়ে এটা, কিন্তু তারপরও এই জিনিসটাকে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, বাট আমরা এখনও মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব দেয়নি। আমরা এটা আরও আলোচনা করব, এটা কিভাবে এই কাজটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। দালাল নির্ভরে সেবা পেতে জিম্মি গ্রাহকদের সরকার নির্ধারিত কয়েক গুণ অতিরিক্ত ফি গুনতে হয় এই পাসপোর্ট অফিসে। সময় প্রবাহে জনগণের গলার কাটা সেই দালালদেরই বৈধতা দিচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। তবে এই বৈধতার মাধ্যমে পাসপোর্ট অফিসের দালালের দৌরত্ব কতটুকু টানা যাবে সেটি এখন ভবিষ্যৎই বলে দেবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ই পাসপোর্ট চালু হলেও ভোগান্তি কমেনি চট্টগ্রামে। সফটওয়্যার সিস্টেমের জটিলতা ও আবেদনকারীর ভুলের কারণে উল্টো বেড়েছে নানা হয়রানি। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কর্ণফুলীর বাসিন্দা প্রবাসী মিজান 31 আগস্ট পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু ভুলে এমডি এর জায়গায় মোহাম্মদ আশায় আটকে গেছে পাসপোর্ট। ভিসার মেয়াদও শেষ, ফলে যেতে পারেননি সৌদি আরব। তারা বলতেছে এমডি মোহাম্মদ আর মফুরা মোহাম্মদ এর জন্য পাসপোর্ট আটকে আছে। আমি যদি 31 তারিখে পাসপোর্ট পেতাম তাহলে আমি চলে যেতে পারতাম। হাতে লেখা ও এমআরপি ভোগান্তি কমাতে চালু হয়েছে ই পাসপোর্ট। তাতে এতটুকু কমেনি ভোগান্তি, বরং বেড়েছে নানা টেকনিক্যাল হয়রানি। আটকে যাচ্ছে পাসপোর্ট। সবচেয়ে বড় সমস্যা জাতীয় পরিচয়পত্রের সাথে আবেদনকারীর তথ্যের মিল না থাকা। ওরা ভুল করছে যে আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। তো ওই পাসপোর্টে যখন এখানে ডেমো হয়ে গেছে, আমি আজকে 3টা বছরে এখানে আসতে আসি যাইতে আসি। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। এই কারণে শুধু পাসপোর্টটা 6 মাস যাবৎ ঘুরতেছে। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না, ওরা দালালের লোগো এটা দেখতে হয়। কর্তৃপক্ষ বলছে আবেদনকারীর অদক্ষতা ও সফটওয়্যার সিস্টেম ভোগান্তির জন্য দায়ী, তবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। এই ত্রুটির কারণে সিস্টেমে যখন এটা আটকে যায় তখন এটা নিষ্পত্তি হইতে নিয়মের মধ্যে নিষ্পত্তির পথ আছে। আমরা সেই নিষ্পত্তির পথটা ওগুলো করতে লোকজনও একটু কষ্ট পায়, আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত দিয়ে যাচ্ছি, কিন্তু এইটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন হয়ে থাকে। চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিন 500 থেকে 600 পাসপোর্টের আবেদন জমা হয়, পাশাপাশি ডেলিভারি হয় সমপরিমাণ। শফিকুল আলম, সময় সংবাদ। বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারে করণীয় ঠিক করতে নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ধারাবাহিক বৈঠক করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 ঘন্টারও বেশি সময় পর বৈঠক শেষে বুধবার রাত 10:30টার দিকে সাংবাদিকদের কথা জানান তিনি। এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। বিকেল 4টায় দ্বিতীয় দিনে বিএনপির চট্টগ্রাম, সিলেট, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে
রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠকে আরও অংশ নেন স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। গত 14 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের সিরিজ বৈঠক অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে গুলশানে শুরু হয় দ্বিতীয় ধাপের এই বৈঠক। গণতন্ত্র একেবারে নেই, এমনকি একের পর এক আইন করে তারা আজকে ন্যূনতম সাংবাদিকদের যে সংবাদপত্রের স্বাধীনতা ছিল বা লেখার যে স্বাধীনতা তাকেও তারা নষ্ট করেছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলায় তারা সাজা দিয়ে গৃহান্তরিত করে রেখেছে। মানুষের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে বাকি মাত্র 5 মাস। তাই আগামী 3 মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইসি সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, 64টি জেলা পরিষদ ও 3000-এর বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। শেষ সময় তাই আস্থার সংকট থেকে মুক্তি পেতে ইসিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালানোর পরামর্শ দিলেন নির্বাচন বিশ্লেষকরা। বেলায়েত হোসাইনের রিপোর্টে বিস্তারিত। নানা আলোচনা সমালোচনা, আস্থা অনাস্থার লড়াইয়ে 5 বছর পার হতে চলল বর্তমান নির্বাচন কমিশনের। শেষ সময়ে এসে মেয়াদ উত্তীর্ণ নির্বাচনগুলোর দিকে এখন নজর তাদের। বড় কোনো নির্বাচন বলতে ইসির সামনে এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ডিসেম্বরের মধ্যেই এই সিটিতে ভোট আয়োজনের কথা ভাবছে ইসি। রয়েছে দেশের 64 জেলা পরিষদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও। আরও আছে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু পৌরসভা ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ যে সিটি কর্পোরেশনের কথা বলেছেন যে তফসিল কবে নাগাদ হতে পারে, সেটিও মাননীয় কমিশন বসে সিদ্ধান্ত নেবেন। প্রিলিমিনারি একটি সিদ্ধান্ত এইরকম, অর্থাৎ এরকম চিন্তা করছে যে এটি আমরা ডিসেম্বরের মধ্যে করার ইচ্ছে রাখে। দেশের প্রায় 4000 ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে 101 ইউপির ভোট শেষ। বাকি সব ইউনিয়নের ভোট অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নুরুল হুদা কমিশন। অক্টোবর থেকে আমরা ডিসেম্বরের মধ্যে অলমোস্ট সবগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করব। সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করতে চায় ইসি। এরপর বিদায়ের প্রস্তুতি। দেখতে দেখতে একেবারে শেষ সময় চলে এসেছে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন 5 সদস্যের এই নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হলেও এবছরের ডিসেম্বরের মধ্যেই প্রায় 3500 নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি। আর এটাই তাদের চূড়ান্ত পরীক্ষা। নির্বাচন বিশ্লেষকরা তাই বলছেন, শেষ ভালো যার সব ভালো তার। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, শেষ নির্বাচনগুলো অন্তত সম্পন্ন হোক সুষ্ঠুভাবে। তাতে যদি এই কমিশনের প্রতি মানুষের আস্থার সংকট কিছুটা কমে। এটা যেহেতু তাদের শেষ দিকের নির্বাচন, এগুলোকে আরো ভালোভাবে করতে পারলে সুনাম নিয়েই তারা যাবেন। এরপরে তা আর সুযোগ পাবেন না। যদি বিরূপ সমালোচনা আসে তাহলে এগুলোকে সংশোধন করার সুযোগ পাবেন না। নির্বাচন কমিশন সূত্র বলছে, এ মাসের মধ্যেই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন সহ স্থানীয় সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনের একমাত্র জেটিতে ভিড়ছে জাহাজ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙে তছনছ পল্টন। পর্যটকদের কথা বিবেচনায় দ্রুত সংস্কারের দাবি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় 3 কেজি স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাত 11টার দিকে সৌদি এয়ারলাইন্সের SVHO4 ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকায় আসেন মোহাম্মদ রিপন নামের এক যাত্রী। গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে আটক করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে যাত্রীর পরনে থাকা হুডি জ্যাকেটের হাতায় অভিনব কায়দায় লুকানো 25টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা। আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করবে শুল্ক বিভাগ। ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি দেখে ডাকাতির পরিকল্পনাতেই সিলেটে এটিএম বুথ থেকে 25 লাখ টাকা লুট করে 4 জুয়ারি। মিশন শুরুর আগে চলে কয়েক দফা রেকি, পরে গভীর রাতে হানা দেয় বুথে। মূল হোতাসহ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি মাসের 12 তারিখ সিলেটের ওসমানীনগরের একটি বেসরকারি ব্যাংকের বুথ।
রাত ৩:15 দিকে কিছু একটা আওয়াজ পেয়ে নিরাপত্তারক্ষী এগিয়ে আসেন বুথটির প্রবেশ মুখে। আগে থেকেই বাইরে ওৎ পেতে থাকা ডাকাত দল তাকে ধাক্কা মেরে ঢুকে পড়েন ভেতরে। প্রথমেই স্কচ টেপ দিয়ে বেঁধে ফেলেন নিরাপত্তারক্ষীকে। পরে 4 মুখোশধারী ডাকাত দল বুথ ভেঙে প্রায় 24,25,500 টাকা ডাকাতি করে পালিয়ে যায়। বুথ ভাঙার আগে সিসি ক্যামেরায় কালো রঙের স্প্রে মেরে দেয় ডাকাতরা, যেন ছবিতে ধরা না পড়ে ডাকাতির ঘটনা। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। 9 দিন পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ডাকাত দলটির 3 সদস্যকে। উদ্ধার করা হয়েছে 10,08,000 টাকা। গোয়েন্দারা বলছে ডাকাতির পরিকল্পনা করা হয় কয়েক মাস আগে। দফায় দফায় চলে রেকি। ডাকাত দলের সর্দার শামীম ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি দেখে অনুপ্রাণিত হয়ে ডাকাতির পরিকল্পনা করে। দলে ভেড়ায় আরও 3 সদস্যকে। সে আবার এই বিষয়ে অনেক দক্ষ। সে মাঝে মাঝে ইন্ডিয়ান যে সিআইডি যে সিরিয়ালগুলি সেটা সে দেখে কিভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কিভাবে পার পাওয়া যায় সে এটা লব্ধ করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুখের মাস্ক, মাথায় ব্যবহারের জন্য গোলাপি রঙের কাপড় ও বিশেষ ক্যাপ সংগ্রহ করে। পরে সারা রাত পর্যবেক্ষণের পর ঠিক ভোর হওয়ার আগে ঝাঁপিয়ে পড়ে মিশনে। আমরা 10 লক্ষ টাকা উদ্ধার করেছি। যদিও মামলাটা হয়েছে উসমানীনগর থানা, সেখানে থানা পুলিশের রিকোয়েস্ট আমরা ধরেছি। তারা নিয়ে বাকিটা জিজ্ঞাসাবাদ করে বাকি টাকাটা কোথায় আছে আমি মনে করি সেটা তারা উদ্ধার করতে পারবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 1.5 বছরে অবৈধ ভিওআইপি ব্যবসা করে 4 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। রাজধানী থেকে চক্রের সক্রিয় সদস্য শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব। এদিকে গুলিস্তানে আলাদা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর গোপন কথোপকথন শোনা যায় এমন ওয়াকিটকি বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিদেশি কল বিটিআরসির নেটওয়ার্ক ব্যবহার করে ঢুকছে বাংলাদেশি নম্বর হয়ে। হুন্ডির মাধ্যমে লোপাট হয়ে যাচ্ছে দেশের কোটি কোটি টাকা, ফাঁকি দেওয়া হয় রাজস্ব। অনুমোদনহীন ভিওআইপি নেটওয়ার্ক ব্যবহারকারী এমন এক চক্রের সদস্য শামসুজ্জামানকে রাজধানীর ইন্দিরা রোড থেকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায় গত 1.5 বছরে ওই ব্যক্তি 42 কোটি টাকা অবৈধ লগ্নির মাধ্যমে 4 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেন। 60টি সিন্ডিকেটের সাথে এই ব্যবসা করত শামসুজ্জামান। অনুমোদন না থাকলেও দীর্ঘদিন ধরে ভিওআইপি এবং আন্তর্জাতিক পেমেন্ট ও রিচার্জ করে আসছিল। কলিং কার্ড তৈরি ও পিন কোড বসিয়ে হুন্ডির মাধ্যমে পাচার করা হতো দেশের বিপুল পরিমাণ অর্থ। সৌদি আরবে ওখানে একটা পেমেন্ট দিচ্ছে ওনারা, এই পেমেন্টটা হুন্ডির মাধ্যমে শামসুজ্জামান স্বপন তিনি এই রিচার্জটা করে দিচ্ছেন হচ্ছে বাংলাদেশে তার যে আত্মীয় আছেন তার কাছে। তারা এই পিনটি ইউজ করে তখন এই রাউটিংয়ের মাধ্যমে আপনার দেশে তারা হয়তো কথা বলছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বিটিআরসি প্রতিনিধি জানান প্রতি 12 ঘন্টা পর পর বিপুল সংখ্যক সিম বন্ধ করছেন তারা। কিন্তু ভিওআইপির পদ্ধতিগত বিভিন্ন স্তর থাকায় তা পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। প্রতি 12 ঘন্টার সিরিয়াল অ্যানালাইসিস করে প্রচুর সিম ব্লক করি। সেটা সব অপারেটরের সিম। মোবাইল অপারেটররা তাদের নিজস্ব কিছু লজিক আছে, সেই লজিকগুলো অ্যাপ্লাই করেও তারা নিজেরাও অনেক সিম তারা ব্লক করেন। একই দিনে র্যাব অন্য এক অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি বিক্রির অভিযোগে গুলিস্তান থেকে একজনকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় 16টি অনুমোদনহীন কালো ওয়াকিটকি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিশুরাই বেশি আক্রান্ত হওয়ায় জেলার একমাত্র অরবিন্দ শিশু হাসপাতালে খালি নেই শয্যা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে বেড়েছে জ্বর, সর্দি সহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 150 শয্যার অরবিন্দ শিশু হাসপাতালে আরও 25টি শয্যা বাড়িয়েও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এম আব্দুর রহিম মেডিকেল ও জেনারেল হাসপাতালে ঠান্ডা জ্বরে আক্রান্ত 200 রোগী ভর্তি রয়েছে। বাচ্চাটার জ্বর, কাশ, সর্দি, বুক দাবে গেছে। প্রায় 11-12 দিন থেকে 103-104 এরকম জ্বর ছিল। তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এ নিয়ে আমরা পাচ্ছি। কিছু কিছু রোগীকে আমরা
প্রাথমিক চিকিৎসা দিচ্ছে চেম্বারে, কিছু কিছু রোগী হাসপাতালে ভর্তি করতেছে। এদিকে আক্রান্তদের মধ্যে করোনা সংক্রমণ না থাকায় উদ্বেগের কিছু নেই বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আমরা দেখছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাচ্ছে, জ্বর 101 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা করোনা বা ডেঙ্গু হয়তো বা না, কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যেটা আসলে কোন ভ্যারাইটির ভাইরাস। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। একসময়ের রেলওয়ে কর্মকর্তা কর্মচারী আর যাত্রীদের চিকিৎসা সেবার ভরসা লালমনিরহাট রেলওয়ে হাসপাতালটি এখন জনমানবহীন ভুতুড়ে বাড়ির মতো। বিশাল মাঠটি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ওষুধ ডাক্তার কিছু নেই বলে হাসপাতালে আসেন না কর্মচারীরা, শুধু আসেন কয়েকজন নার্স। আর সবেধন নীলমণি একজন ফার্মাসিস্ট পালন করছেন ডাক্তারের ভূমিকা। মোফাক্কারুল ইসলাম বজনুর পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 30 শয্যার লালমনিরহাট রেলওয়ে হাসপাতালটিতে 4 জন ডাক্তারের একজনও নেই। মোট কর্মচারীর 103টি পদের বিপরীতে 44 জন থাকলেও কেউ আসেন না। 9 জন নার্সের মধ্যে রয়েছেন 3 জন। কোনো চিকিৎসক না থাকায় সবেধন নীলমণি একজন ফার্মাসিস্ট আউটডোরে পালন করেন ডাক্তারের ভূমিকা। হাসপাতালের প্রাণই হচ্ছে ডাক্তার। এখন ডাক্তার নাই, যার কারণে হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না রোগীরা। আমরা রেলের স্টাফ বাইরে চিকিৎসা নিতেছি, আমাদের এখানে ডাক্তার কম, অনেক কিছুই ঘাটতি আছে। ডাক্তার এখানে সপ্তাহে একদিন আসে, আর ডাক্তার যখন না থাকে তখন আমি ফার্মাসিস্ট হিসেবে এখানে আউটডোরের যে সকল রুগী আসে চিকিৎসা সেবা নিতে তাদেরকে ওষুধপত্র বা যেটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার সেটুকু আমি দিয়ে থাকি। একসময় কর্মকর্তা কর্মচারী, তাদের পোষ্য এবং ভ্রমণরত যাত্রীদের পদচারণা থাকলেও এখন হাসপাতালে পা ফেলেন না কোনো রোগী। তবে হাসপাতালটিতে নতুন করে চালু হবার আশা করছেন রেলওয়ের এই কর্মকর্তা। আমাদের রেলওয়েতে রিক্রুটমেন্ট রুল দীর্ঘদিন ধরে চালু ছিল না, বন্ধ ছিল। এই রিক্রুটমেন্ট রুলটি নতুন করে সাজানো হয়েছে। এখন এই নতুন রিক্রুটমেন্ট রুলের আদলে নতুন করে জনবল নিয়োগের প্রচেষ্টা রেলওয়ের তরফ থেকে নেওয়া হচ্ছে। 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে এই হাসপাতালটি। সময় সংবাদ, লালমনিরহাট। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সম্মানিত প্রবাসী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে নিয়োগ আগমনকে সার্থক সফল করে তোলার লক্ষ্যে এগিয়ে আসুন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। দেখছেন ভোরের সময়। ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। গতকাল সকালে রাজধানীর নিউ মার্কেটে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের আরও জানান, অল্প কিছু দিনের মধ্যেই ডেঙ্গু মুক্ত হবে রাজধানীবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এখন গত 5 দিনে 18 ভাগের নিচে চলে এসেছে, যেই প্রাথমিক পরিসংখ্যান পাওয়া যায় তার থেকে। আর সর্বমোট সামগ্রিক 30 ভাগের নিচে এবছর এখন পর্যন্ত ছিল। এখন আর এটা নিয়ন্ত্রণে চলে এসেছে, সুতরাং ঊর্ধ্বমুখী যাওয়ার আর সুযোগ নেই। আশা করছি আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণরূপে ডেঙ্গু মুক্ত হতে পারবে ঢাকাবাসী। চট্টগ্রামে 2 ডোজ করোনা ভ্যাকসিন নেয়াদের দেহে 99% বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। আর যারা শুধু প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে 62% শরীরে মিলেছে অ্যান্টিবডি। এছাড়া ভ্যাকসিন না নিয়েও 50% শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে অন্যদের তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। গত 6 মাস ধরে টানা গবেষণা চালিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন একদল চিকিৎসক ও গবেষক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের মার্চ মাস থেকে এক গবেষণায় দেখা গেছে 2 ডোজ ভ্যাকসিন গ্রহণকারী 231 জনের মধ্যে 99.13% শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার বিপরীতে প্রথম ডোজ নেওয়া 223 জনের মধ্যে 62.33% শরীরে তৈরি হয়েছে অ্যান্টিবডি। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে 3 গুণ বেশি
অ্যান্টিবডির পরিমাণ আছে, আর যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের মধ্যে 5 গুণ বেশি অ্যান্টিবডির পরিমাণ আছে। গবেষণায় তথ্য দেওয়া 292 জন কোনো ভ্যাকসিন গ্রহণ করেননি। এদের মধ্যে পোশাক শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা ছিল তুলনামূলক বেশি। এদের 50% শরীরেও অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে ভ্যাকসিন গ্রহণকারীদের তুলনায় তাদের অ্যান্টিবডির কার্যকারিতা অনেকটা কম। 6 মাস পর্যন্ত আমরা দেখলাম যে এই পরিমাণ কমেছে, সেটা কিন্তু আমাদের কোভিডের সুরক্ষা দেওয়ার মতো অবস্থায় আছে। গবেষণায় দেখা গেছে প্রথম ডোজ গ্রহণের প্রথম মাসে গড়ে অ্যান্টিবডির পরিমাণ 175 ডিউ মিলিলিটার থাকলেও দ্বিতীয় মাসে তা 25% কমে যায়। কিন্তু দ্বিতীয় ডোজ গ্রহণের 2 মাসের মধ্যে তা 324 ডিউ মিলিলিটারে এসে দাঁড়ায়। প্রতি মাসে কিছুটা কমলো, ষষ্ঠ মাসে হ্রাসের হার 3% এসে দাঁড়ায়। অর্থাৎ 2 ডোজ গ্রহণের 6 মাস পর্যন্ত অ্যান্টিবডি পুরোপুরি অক্ষুণ্ণ থাকছে। টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ 100%-এর কাছাকাছি চলে যাচ্ছে, এটা একটা বিষয়। আর অসম্পূর্ণ টিকা দিলে আমরা পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। পেশাগত দিক থেকে চিকিৎসক, নার্স এবং রোগীর অ্যাটেন্ডেন্টদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার বেশি ছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের একমাত্র জেটিটি। প্রাকৃতিক দুর্যোগে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার। তবে চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে ভেঙে তছনছ হয়ে যায় পল্টন ও জেটির নানা অংশ। এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। উত্তাল সমুদ্রের কারণে এই দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে মাত্র 5 মাস। এ সময় পর্যটকদের আনা নেয়ায় চলাচল করে 60টির মতো জাহাজ, আর সারা বছর দ্বীপবাসী চলাচলের জন্য ব্যবহার করে শতাধিক ট্রলার। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হতে হতে সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লন্ডভন্ড হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে জেটিটি। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করলেও বিধ্বস্ত এই জেটিতে পর্যটকবাহী জাহাজ আদৌ ভেড়ানো যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দ্বীপের বাসিন্দারা। আমরা অনেক কষ্ট হয়েছে, হয়তো ভয় লাগছে। জেটিটা অকৃত হয়ে পড়েছে, যেটা ব্যবহার করা উপযোগী নয়। এই জেটির পুনঃসংস্কার না হলে এই জনগণ, টুরিস্ট, দেশ বিদেশি টুরিস্ট ওঠানামাতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে যে ভেঙে পড়েছে, আজ পর্যন্ত মেরামতের কোনো খোঁজখবর নেই। শীঘ্রই জেটিটি সংস্কার করা না গেলে সেন্ট মার্টিন নির্ভর পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। এখনো পর্যন্ত এই জেটিটা সংস্কার করা হয়নি। বর্তমান অবস্থায় শিপ ওখানে বিড়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিনের জেটিটি সংস্কারের জন্য। জেলা প্রশাসক জানালেন, পর্যটন মৌসুম শুরুর আগেই জেলা পরিষদ জেটিটি মেরামত করবে। যে এটার কাজ জেলা পরিষদ করে এবং জেলা পরিষদ এটা নিয়ে কাজ করছে। আশা করি সিজন শুরু হওয়ার আগে এটা ঠিক হয়ে যাবে। পর্যটক ও দ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে 2005 সালে নির্মিত হয় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জেটিটি। পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে প্রতিদিন ভ্রমণে আসেন কয়েক হাজার পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাঙামাটির 6 উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম কাপ্তাই হ্রদ, কিন্তু এতে কচুরিপানার জঞ্জালে নাকাল রাঙামাটিবাসী। জঞ্জাল পরিষ্কারে 9 বছর আগে 2 কোটি টাকা ব্যয়ে হারভেস্টার মেশিন কেনা হলেও তা অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলতি মাসের প্রথম সপ্তাহে রাঙামাটির কাপ্তাই হ্রদের কাইন্দারমুখ চ্যানেলে কচুরিপানার জটে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে পর্যটক সহ 4 উপজেলার মানুষ। অথচ পাহাড়ের ঢালে 4টি ড্রামের উপর রাখা আছে হারভেস্টার মেশিন। এটি কাপ্তাই হ্রদের কচুরিপানা পরিষ্কারের জন্য কোটি টাকা ব্যয়ে কেনা মেশিন। দীর্ঘদিন ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না করায় গুল্ললতা আর গাছের ঝরা পাতায় ভরে আছে যন্ত্রটি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অর্থায়নে হ্রদের কচুরিপানা অপসারণের জন্য হারভেস্টার মেশিনটি কিনে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জলবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষকে। কিন্তু অজানা কারণে কচুরিপানা অপসারণে আধুনিক মেশিনটি ব্যবহার না করে সনাতন পদ্ধতিতে ট্রাক বোটের মাধ্যমে শুধুমাত্র প্রজেক্ট এলাকার কচুরিপানা অপসারণ করছে তারা। হারভেস্টার মেশিনটা দিয়ে যদি কচুরিপানা পরিষ্কার করার আমরা জোর দাবি জানাচ্ছি। এই যন্ত্রটি যেন খুব দ্রুত ফাংশনাল
সচল হয়, কার্যকর হয়, যাতে করে আমরা সুন্দর পরিচ্ছন্ন একটি কাপ্তাই হ্রদ পেতে পারি। মেশিনটি কেন কাজে লাগানো যাচ্ছে না সেই ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা। এটার ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না। অবশ্য মেশিনটি সচল করতে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। হারভেস্টার মেশিনকে সচল করার জন্য সব রকমের উদ্যোগ নিতে হবে, আমি নিব। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অর্থায়নে 2012 সালে 2,25 লাখ টাকা ব্যয়ে এই আধুনিক হারভেস্টার মেশিনটি কেনা হয়। সময় সংবাদ, রাঙ্গামাটি। পটুয়াখালীর মাদারবুনিয়া ছোট বিঘায় আঞ্চলিক সড়কের 22 কিলোমিটার এলাকা জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষের। তবে চলতি বছরের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলজিইডি। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালী সদর উপজেলা ও জেলা সদর থেকে বড় বিঘায়, ছোট বিঘায়, মরিচবুনিয়া, মাদারবুনিয়া এবং কালিকাপুর ইউনিয়নের কিছু এলাকায় 22 কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষের চলাচল। তবে গত এক দশক ধরে সংস্কার না করায় সড়কটি এখন একেবারেই চলাচলের অনুপযোগী। বিগত দিনে এলাকাবাসী মানববন্ধন ছাড়াও সড়কে ধানের চারা রোপণ এবং সড়কের গর্তের পানিতে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার মেলেনি। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট থেকে আয়লা জিসি পর্যন্ত এই সড়কটির কোনো স্থানে 3 থেকে 4 ফুট পর্যন্ত গভীর গর্ত রয়েছে। এতে প্রায় টমটম, অটোরিকশা এবং মোটরসাইকেল উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। ডেইলি অনেক রাস্তায় গাড়ি উল্টে পড়ে, মানুষ এই অসুস্থ রোগী আসতে পারে না। একেবারে অসুস্থ হয়ে পড়ছি এই রাস্তার কারণে। মা বোন যারা আছে হসপিটালে নিয়ে আসার সময় এদের ডেলিভারি পথেই হয়ে যায়। রাস্তার কারণে আমরা বাচ্চা স্কুলে দিতে পারি না। অটো টমটম চালাই, কিন্তু এই রাস্তার জন্য চালাইতে পারতেছি না, প্রতিদিনই মাল লাগানো লাগতেছে। আমরা চাই দ্রুত এই রাস্তাটা সংস্কার হোক। এই বিষয়ে জানতে চাইলে এই বছরের মধ্যেই এই সমস্যা সমাধানের আশ্বাস দিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। টেন্ডার ইভ্যালুয়েশন স্টেজে আছে এবং আমি আশা করছি 15 থেকে 20 দিনের ভিতরে এটা একটা ওয়ার্ক অর্ডার হবে। ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ আমাদের একটা লেভেলে আমরা চলে আসবো ইনশাল্লাহ। এরপরে আর জনদুর্ভোগ থাকবে না। সদর উপজেলার এই 5 ইউনিয়নের লাখেরও বেশি লোকের বসবাস। 22 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দ্রুত সংস্কার এখন সময়ের দাবি। সময় সংবাদ, পটুয়াখালী। গাইবান্ধায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার দাড়িয়াপুর থেকে লক্ষ্মীপুর বাজার পর্যন্ত 10 কিলোমিটার এলাকা পায়ে হেঁটে কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, দাড়িয়াপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। এ নিয়ে একাধিকবার মানববন্ধন করেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। দেখছেন ভোরের সময়। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। জিপিএইচ ইস্পাত। 1.5 দিন ভোগান্তির পর যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা। গতকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন সংগঠনের নেতারা। রাস্তায় চাঁদাবাজি, হয়রানি বন্ধ, নতুন লাইসেন্স দেওয়া সহ 15 দফা দাবিতে 72 ঘন্টার ধর্মঘটের ডাক দেয় ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা। এরপর মঙ্গলবার ভোর 6টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবা ছাড়া এতে কার্যত অচল হয়ে পড়ে পণ্য পরিবহন। সবচেয়ে বেশি বিপাকে পড়ে আমদানি ও রফতানিমুখী প্রতিষ্ঠান। এ অবস্থায় বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। পরে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসে 1.5 দিনের মাথায় ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আমাদের 72 ঘন্টার যে কর্মবিরতি ছিল, এই আলোচনা বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা আনন্দিত। আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। 15 দফা দাবির বেশিরভাগ মেনে নিয়ে পর্যায়ক্রমে কার্যকর করার আশ্বাস দেন মন্ত্রী। যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এইগুলি এখনই করা উচিত, সেগুলো আমরা বলেছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যেগুলি মনে করেছি সময় লাগবে, সেইগুলি আমাদের সচিব মহোদয়রা নোট নিয়েছেন এবং তাদের মন্ত্রণালয় থেকে সেইগুলোর ব্যবস্থা নেবেন। বিআরটিএর চেয়ারম্যান মহোদয় তিনি একটা টাস্ক ফোর্স গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব সেটি সমাধা করবেন, তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেটা ছিল এবং অন্যান্য দাবি দাওয়া যেগুলি ছিল সবগুলি নিয়ে দীর্ঘ আলাপের পরে তারা বলেছেন তারা সন্তুষ্ট হয়েছেন।
তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন কোনো শ্রমিক নেতা। যে স্মার্ট কার্ড দিছে, স্মার্ট কার্ড বারবার ব্লক করা হচ্ছে। এই ব্লক করার কারণে 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মতো বাণিজ্য করে। আমরা এই বাণিজ্য বন্ধ করার জন্য বলছি। ধর্মঘটের কারণে 2 দিনে শুধু চট্টগ্রাম বন্দরে 8,000-এর বেশি কন্টেইনার এবং কয়েক হাজার মেট্রিক টন পণ্য ডেলিভারি আটকে গেছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় সচল হয় চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন। পুরোদমে আবারও শুরু হয় কন্টেইনার লোড আনলোড। 48 ঘন্টার অচল অবস্থা কাটিয়ে ধর্মঘট প্রত্যাহারের পরপরই চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড থেকে পণ্য পরিবহন শুরু করে কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভারগুলো। এতে গত 2 দিনে বন্দরে বার্থিং করা জাহাজগুলো কন্টেইনার লোড আনলোড শুরু হয় পুরোদমে। এতে যানবাহনে দীর্ঘ জট সৃষ্টি হয় বন্দরের গেট সহ পুরো এলাকায়। শ্রমিকরা জানায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় তারা দুপুরের পর থেকে গাড়ি বের করতে শুরু করেন। 2 দিন ধরে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে খালাস হওয়া কন্টেইনারগুলো পরিবহন শুরু করেছেন তারা। আমাদের এই অবরোধ প্রত্যাহার করে নিয়েছে, এইটার জন্য আমরা এখন বেরোইছি। নেতারা বলছিল যে আমাদের দাবি দাবা মেনে নিয়েছে, আপনারা গাড়ি নিয়ে যান। এমটি নামাবো, আপনার কন্টেইনার খালি কন্টেইনার ওটা নামাবো, তো নামাই এরপর আপনার রাতে হয়তো গাড়ি লোড করব। সমস্ত গাড়িকে বন্দরে ঢোকার জন্য অনুরোধ করছি এবং বন্দরের হুক পয়েন্টও চালু হয়ে গেছে। ধর্মঘটের কারণে গত 2 দিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডেলিভারি বন্ধ থাকায় প্রধান জেটিতে 11টি সহ বহির্নোঙরে 78টি দেশি বিদেশি জাহাজ অবস্থান করছে বলে জানায় বন্দর সচিব। গতকাল প্রায় 2600 কন্টেইনারের অ্যাসাইনমেন্ট ছিল। পুরো কন্টেইনারগুলোই গতকাল স্টক আপ ছিল, কোনো ডেলিভারি যায় নাই এবং জাহাজ সবগুলো আইডলিং করছে। এছাড়া গত 2 দিনে 8,000-এর বেশি কন্টেইনার এবং কয়েক হাজার মেট্রিক টন পণ্য বন্দরে ডেলিভারির অপেক্ষায় রয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে 2টি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় 18 গ্রামের মানুষ পড়েছেন চরম বিপাকে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাব তার কাছে। ইমদাদ, এই যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন, যে কথা আপনি বলছিলেন, এটি কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা যে বছর বছর এইভাবেই ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, কিন্তু এইগুলো মেরামত করা হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না। এর পেছনে কারণ সম্পর্কে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে অপরিকল্পিতভাবে যে এই রাস্তা তৈরি করা এবং ব্রিজ কালভার্ট তৈরি করারই কিন্তু একটি একেবারে জ্বলন্ত প্রমাণ। এই এলাকাটি থেকে কিন্তু পদ্মা অন্তত 2 কিলোমিটার দূরে, সেই পদ্মার কিন্তু তীব্র স্রোত এখানে আছড়ে পড়ছে। এখানে যে অপরিকল্পিতভাবে সড়ক তৈরি করা হয়েছে, এই সড়কটির সঙ্গে কিন্তু পর্যাপ্ত যে কালভার্ট দেওয়া দরকার ছিল সেগুলো না দেওয়ার কারণে কিন্তু এখানে এত তীব্র স্রোত, এবং এই স্রোতের কারণে কিন্তু এখানে শুধু রাস্তাই ভেঙে যাচ্ছে না, এখানকার বালু, এই আশপাশের যে জমিগুলো আছে, উর্বর জমি, যেখানে টনে টনে ফসল উৎপাদন হতো, সেগুলো কিন্তু বালুর স্তর এরকমভাবে পড়ছে যে সেখানে ফসল আবাদ তো দূরের কথা, সেখানে আগাছা পর্যন্ত হচ্ছে না। তো এই যে এই পরিস্থিতির কারণে যে 2টো গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তার যে এই 2টো ব্রিজের 4টি অ্যাপ্রোচ এবং সংযোগ সড়ক, সেগুলো বিলীন হয়ে যাওয়ার কারণে আপনি দেখেন যে কিভাবে স্রোতের তীব্রতায় গর্ত হয়ে গেছে। এবং এটি কিন্তু এই সেপ্টেম্বরের প্রথম দিকের ঘটনা, এবং এই ঘটনার পরে এই লোকজন এইভাবে সাঁকু তৈরি করে সেখানে কিন্তু ঝুঁকি নিয়ে চলাচল করতে, সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। এবং এখানকার অন্তত 18টি গ্রামের কয়েক হাজার মানুষের এখন চরম দুর্ভোগ। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে পারছে না, পণ্য আনা নেওয়া করতে পারছে না। এখানে আশপাশের বাজার এবং এখানকার যে জনপদের নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং এই যে অপরিকল্পিতভাবে এই যে ব্রিজ এবং রাস্তা তৈরি করা হয়েছে, এই ব্যাপারে যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন, প্রকৌশলী রয়েছেন, তারা কিন্তু এগুলো পরিদর্শন করে যাচ্ছেন, এই বালু ফেলছেন, রাষ্ট্রের টাকা ব্যয় করছেন ঠিকই, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না। তো এই এলাকার একজন অধিবাসী কবির হালদার, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এইখানে বছর বছর এই সমস্যা যে হচ্ছে, এতে কি ক্ষতির সম্মুখীন আপনারা হচ্ছেন?
ধন্যবাদ সময় টিভিকে। আসলে আপনি এখানে আমাদের এখানে গত বছরও এসেছিলেন, দেখেছেন, আপনি লাইভেও ছিলেন, অনেক প্রতিবেদনও দাখিল করেছেন। কিন্তু আমাদের গত বছর এখানে অনেক টাকা ব্যয় করে এই অ্যাপ্রোচের কিছু বালি ফালানো হয়েছিল, তো উপজেলা চেয়ারম্যান মহোদয় ছিলেন, কিন্তু এটা দীর্ঘস্থায়ী কোনো সমস্যার সমাধান হয়নি। এই ব্রিজটা তৈরি করা হয়েছিল অপরিকল্পিতভাবে। আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের নদীটা খুব কাছাকাছি, এখানে 2 কিলোমিটার, ক্লোজ টু 2 কিলোমিটার, এখানে হাজার হাজার ফসলি জমি আছে, কিন্তু এই বালির নদী থেকে বালি আসার কারণে এখানে কোনো ফসলই হচ্ছে না, সমস্ত ফসল ধ্বংস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের আপনারা জানেন বিক্রমপুরটা আলুর জন্য বিখ্যাত, কিন্তু আমাদের এখানে হাজার হাজার টন, লক্ষ লক্ষ টন আলু উৎপাদিত হয়, কিন্তু আমরা এই এলাকাবাসী একটু আলুর বীজও বপন করতে পারে না, একটু আলু উৎপাদিত হয় না। তো এলাকার মানুষ, বিশেষ করে ফসলি জমি যাদের আছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এটা একটা জনপদ, এটা দিঘির পাড় থেকে হাসাইল, এটা বিখ্যাত জনপদ। এখান থেকে হাজার হাজার লোক প্রতি সপ্তাহে যাতায়াত করে। এলাকার মানুষ এই ব্রিজের অভাবে তারা ভালোভাবে যাতায়াত করতে পারে না, কষ্ট করতে হয়। আপনারা দেখেছেন রিক্সা চালক বা যারা রোগী থাকে। ধন্যবাদ আপনাকে। তো তিনি যেমনটি বলছিলেন, এর পাশাপাশি যেই ঘটনাটি ঘটেছে যে গেল বর্ষায় কিন্তু এর পাশেই ভাঙ্গনিয়া নামের একটি এলাকা আছে, সেই এলাকাটিতে কিন্তু তীব্র স্রোতে সেই রাস্তা ভেঙে স্রোত ঢুকে পড়ে জনপদে। এবং এই সেতুটি যে দেখছেন আপনারা, এই সেতুর নিচে কিন্তু একেবারে দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছিল, যে যাতে এদিক দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এবং পানি প্রবাহ বন্ধ করার পরে কিন্তু এই আশেপাশের অ্যাপ্রোচগুলো ভাঙা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে ব্রিজটি আটকে দেওয়া হয়, কালভার্টটি আটকে দেওয়ার কারণে কিন্তু পানি প্রবাহ বন্ধ থাকায় আরেক দিকটা কিন্তু স্রোত ভেতরে প্রবেশ করার চেষ্টা করে জনপদে ঢুকে পরে। এটা যখন ভেঙে দেওয়া হয়, ভেঙে দেওয়ার পরেই কিন্তু স্রোত ঢুকে এবং আশেপাশে অ্যাপ্রোচ ভাঙতে থাকে। এটি প্রতি বছরের ঘটনা থাকলেও এটি স্থায়ী সমাধানে কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তো এই ছিল এখানকার মানুষের দুর্ভোগ এবং অপরিকল্পিত রাস্তা এবং ব্রিজ তৈরির সবশেষ খবর। ইমদাদ, মুন্সিগঞ্জ থেকে সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চাঁদাবাজি ও ভূমি বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ফলজ ও বনজ বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত এক মাসে জেলার রামগড়, গুইমারা ও পানছড়িতে অন্তত 47 একর বাগানের 20,000 গাছ কেটে ফেলেছে তারা। তবে বেশিরভাগ ঘটনায় আঞ্চলিক সশস্ত্র সংগঠনকে দায়ী করা হলেও গ্রেফতার হয়নি কেউ। দোষীদের ধরতে তৎপর বলে দাবি পুলিশ সুপারের। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের অনেক মানুষ বাঁশ ও কাঠ ব্যবসার উপর নির্ভরশীল। পাহাড়ি ভূমিতে তারা গড়ে তুলেছেন সেগুন, গামারি সহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের বাগান। লাখ লাখ টাকা বিনিয়োগ করে এসব বাগান গড়েন তারা। তবে চাঁদাবাজি ও ভূমি বিরোধের কারণে গাছ কেটে ফেলছে প্রতিপক্ষরা। খাগড়াছড়ির রামগড়, গুইমারা, পানছড়িতে গত এক মাসে অন্তত 47 একর ভূমির 20,000 গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি দেনা পরিশোধে বিপাকে পড়েছে বাগান মালিকরা। পাহাড়ি সন্ত্রাসীর এই বাগানটা করে কেটে দিয়েছে, আমরা এখন এই বাঁচবো কি করে? আমার 5 একর বাগান একেবারে কাটিয়ারে রাতের অন্ধকারে পুরাটাই শেষ করে দিছে। আমি বহুত কষ্ট করে এই বাগানটা উঠেছি, আজকে আমার 400-500 গাছ কাটি ফেলছে। আমি আজকে পথে বসে গেছি, আমি যে সুবিচার পাই। চাঁদা না পেয়ে গাছ কাটাকে ঘৃণ্য অপরাধ উল্লেখ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতা। আমরা আশা করি সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে এবং দুর্বৃত্তদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকে। দোষীদের গ্রেফতার করে বিচারের আশ্বাস দেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওই মামলাগুলোও তদন্তাধীন আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আসামি কিছু গ্রেফতার হয়েছে। মোট 17টি বাগানের ফলদ ও বনজ গাছ সন্ত্রাসীরা কেটে ফেলায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিকদের। সময় সংবাদ, খাগড়াছড়ি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের মাঠকে নিজের সম্পত্তি দাবি করে পুরো মাঠে কলা গাছ লাগানোর অভিযোগ উঠেছে স্থানীয় একজনের বিরুদ্ধে। দীর্ঘ 1.5 বছর পর গত 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠে গাছ লাগানোর বিষয়টি সবার নজরে আসে। মাঠের চারপাশে দেয়া হয়েছে বেড়া, তবে অভিযুক্তের দাবি জমির মালিকানার সব কাগজপত্র তার রয়েছে। এস এম আমির হামজার তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
বিল বেষ্টিত নিম্নজলা ভূমি অঞ্চল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন। শিক্ষার প্রসারে 1958 সালে এখানকার গোপালপুর গ্রামে প্রতিষ্ঠিত করা হয় গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে বর্তমানে 11 জন শিক্ষক, 3 জন কর্মচারী ও 852 জন শিক্ষার্থী রয়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা দেখতে পান তাদের বিদ্যালয়ের মাঠটি নিজের দাবি করে কলাগাছের চারা লাগিয়ে দখল করেছেন উপেন্দ্রনাথ ঠিকাদার নামক স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বারোই ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। স্কুল আসার পর দেখি আমাদের মাঠ কে বা কারা দখল করে নিয়েছে, আমরা খেলাধুলা করতে পারছি না। আমরা চাই আমাদের জন্য এই মাঠ যেন আবার উন্মুক্ত করে দেওয়া হোক। শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে খেলাধুলাটা একটা অপরিহার্য অঙ্গ বিধায় চলমান সমস্যার সমাধান আমি আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতর আকর্ষণ করছি। এদিকে গাছ লাগানোর কথা স্বীকার করে অভিযুক্তের দাবি জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। 35 বছর আগের কথা, এখানে আমাদের মাঠের ভিতরে অনেক জায়গা আছে, স্কুলে সেই জায়গাটা অন্যায়ভাবে দখল করে নিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন শিক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি টুঙ্গিপাড়ার ইউএনএকেও জানানো হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যাতে কোনো অবস্থাতেই ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমরা সুদৃষ্টি রাখছি। তবে ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বিদ্যালয়ের মাঠটি দখল মুক্ত করতে পারেনি উপজেলা প্রশাসন। সময় সংবাদ, গোপালগঞ্জ। শরীয়তপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক রোকনুজ্জামান পারভেজের উপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত 20 সেপ্টেম্বর এক নারীকে মারধরের ভিডিও ধারণ করায় রোকনুজ্জামান পারভেজকে রড দিয়ে পিটিয়ে আহত করে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের নাজমুল মাতবর ও নাইম মাতবর। এ ঘটনায় 10-12 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। নোয়াখালীতে অবৈধ কেবল ও ফিড অপারেটরের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে সেনবাগ উপজেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ফিড অপারেটর পরিচালনা করায় কে ভিশনকে 50,000 টাকা জরিমানা করা হয়। আগামীতেও এই অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি প্রেস ক্লাব উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিন এমিরি প্রেস ক্লাবের উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, আদর্শ সাংবাদিকরাই জনগণের তথা নির্যাতিত মানুষের আশ্রয়স্থল। সাংবাদিকের লেখনীর মাধ্যমে উঠে আসে সমাজের সঠিক চিত্র। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বাস্তবায়নে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে স্থানীয়দের অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। এ সময় টুঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন। সম্মানিত প্রবাসী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে নিয়োগ আগমনকে সার্থক সফল করে তোলার লক্ষ্যে এগিয়ে আসুন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। দেখছেন ভোরের সময়। প্রত্যাশা মতোই পূজার উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের বাজারে প্রবেশ করল বাংলাদেশ সরকারের দেয়া পদ্মার ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত বেনাপোল পেট্রাপোল দিয়ে প্রবেশ করে এই উপহার। আশা করা হচ্ছে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে মিলবে সুস্বাদু পদ্মার ইলিশ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2019 সাল থেকে পূজার উপহার হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ইলিশ পাঠানো শুরু হয়। 2020 সালে করোনার মধ্যেও বাংলাদেশ সরকার পূজার ইলিশ পাঠাতে কার্পণ্য করেনি। প্রথমবার 500 টন এবং দ্বিতীয়বার প্রায় 1950 টন ইলিশ পাঠায় বাংলাদেশ। তবে এবার আগের সব রেকর্ড ভেঙে 2080 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা প্রশাসন।
10 অক্টোবরের মধ্যেই চালানগুলো পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এর আগে বুধবার রাতেই প্রথম চালান প্রবেশ করে সীমান্ত দিয়ে। প্রথম দিন 3টি ট্রাকে 16 টন ইলিশ সীমান্তের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশ করে। পূজার আগে পশ্চিমবঙ্গের মানুষের জন্য বাংলাদেশ সরকারের ইলিশ উপহার পেয়ে খুশি সীমান্তের আমদানি রপ্তানিকারক সহ সাধারণ মানুষও। বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের ইলিশ মাছ পাঠাবে, তার মধ্যে আজকে 16 টন মাছ এসছে 3 গাড়িতে। এখান থেকে কিছু কিছু মাছ আমাদের যেমন হাওড়া যাচ্ছে, শিয়ালদা যাচ্ছে, পাতিপুকুর যাচ্ছে, বিভিন্ন মার্কেট, ঠিক আছে, বিভিন্ন শিলিগুড়ি চলে যাবে, ঠিক আছে, আপনাদের সবার হাতেই ভালোই পৌঁছে যাবে। বৃহস্পতিবার হাওড়া বাজার থেকে বাংলাদেশের এই ইলিশের চালান রাজ্যের অন্য জেলাগুলোতেও পৌঁছে যাবে বলে ইলিশ আমদানিকারকদের কাছ থেকে জানা গেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। ও পাকিস্তানের বিশেষ দূত আফগানিস্তানে গিয়ে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে তাঁরা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে তাঁদের এই বৈঠকের পরেই জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নিতে চেয়ে সংস্থাটির মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আন্তর্জাতিক সমর্থন পেতে উঠে পড়ে লেগেছে তালেবান সরকার, আর তাই আফগানিস্তানে নিযুক্ত চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখন্দ। পাশাপাশি তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাওলিজিয়ান এ তথ্য জানিয়েছেন। দেশ তিনটির কূটনীতিকরা 21 থেকে 22 সেপ্টেম্বর কাবুল সফর করেন। বৈঠকে আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ও মানবিক পরিস্থিতি মোকাবিলায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন তারা। তাদের এই বৈঠকের পরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার তারিখ নির্ধারণ করে কোনো লাভ হবে না, বরং মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে দূরে থাকার মতো বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো তালেবান সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 27 সদস্যের দল ঘোষণা বাফুফের। লাল সবুজের দলে নাইজেরিয়ার এলিটা কিংসলে। রাতারাতি দলের চেহারা পরিবর্তন অসম্ভব বললেন ব্রুজন। স্বাধীনতার 50 বছরে দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে জানিয়ে বিদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে জেনেভা রোড শোর সংশ্লিষ্টরা। আর প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আর সুযোগ পেলে তাদের সঞ্চিত অর্থ ও সম্পদ দেশে বিনিয়োগে আগ্রহী তারা। বিশ্বের বিভিন্ন দেশ ও শহরে ধারাবাহিক রোড শোর অংশ হিসাবে সুইজারল্যান্ডে জুরিকের পর জেনেভায় রোড শো অনুষ্ঠিত হয়। হোটেল প্রেসিডেন্ট উইলসনের বলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ রোড শো অনুষ্ঠিত হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশ ও বর্তমান বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরে বাংলাদেশে যে অপার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তা তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্থনীতি অনেক দূরে গিয়েছে। জেনেভার এই রোড শো থেকেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা। স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন, ইউরোপের শক্তিশালী অর্থনৈতিক দেশ সুইজারল্যান্ডে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা অনেক সম্পদশালী। অনেকের কাছে আবার অলস অর্থ রয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ পেলে সেই সুযোগকে তারা কাজে লাগাতে চান। এই রোড শোতে দেশের শেয়ার বাজারে বিনিয়োগের লক্ষ্যে বিশেষ কিছু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে আরও ডিজিটাল বোর্ড চালু করা হলে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়রাও দেশের শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের সুযোগ পাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুইজারল্যান্ডের জেনেভা থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। ভেনিসের পন্তে দালা সসপেরিকে বলা হয় দীর্ঘশ্বাসের সেতু, যা পৃথিবীর বিখ্যাত ইতিহাস বহন করে চলেছে। খালের এক পাশে ভেনিসের প্রধান বিচারালয় আর অপর পাশে জেলখানা।
খালের ওপরে আদালত ও জেলখানার মধ্যে রয়েছে সংযোগ সেতু। ফাঁসি কার্যকর হবার আগে কিংবা যাবজ্জীবনের জন্য অন্ধকার কারাগারে প্রবেশের আগে সেতুর উপরে শেষবারের মতো পৃথিবী দেখার সুযোগ পেতেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। ভেনিসের সেই বিখ্যাত সেতুর ইতিহাস তুলে ধরেছেন মাকসুদ রহমান। এক পাশে রিপাবলিক অব ভেনিসের সবচেয়ে বড় বিচারিক আদালত, আর অন্য পাশে দেশটির সবচেয়ে বড় জেলখানা। মাঝখানে খরস্রোতা খাল, সেই খালের উপর সুউচ্চ সেতু। বাংলায় এই সেতুটির নাম বলা হয় দীর্ঘশ্বাসের সেতু হিসাবে। মূলত রায়ের পর সাজাপ্রাপ্ত আসামিদের আদালত থেকে এই সেতুর উপর দিয়ে অপর প্রান্তের জেলখানায় নিয়ে যাওয়া হতো। আদালত থেকে বের হয়ে জেলখানায় ঢোকার আগে ছোট খালের উপর অবস্থিত সেতুটির উপর দাঁড়িয়ে আসামিরা জীবনের শেষবারের মতো পৃথিবীর আলো বাতাস দেখতেন আর দীর্ঘশ্বাস ফেলতেন। পরবর্তীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের এই ব্রিজে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো, আর এই কারণেই এই সেতুর নাম দীর্ঘশ্বাসের সেতু। 1600 সালে নতুন করে তৈরি করা হয় বর্তমান সেতুটি। প্রতিদিন হাজারো পর্যটক আসে এখানে ঘুরতে, আর সেতুটির ইতিহাস শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই ব্রিজটার নাম হচ্ছে সসপেরি ব্রিজ, অর্থাৎ দীর্ঘশ্বাস। ডান পাশে হচ্ছে জেলখানা এবং এখানে হচ্ছে আদালত। তো যখন একজন শাস্তি হতো তখন তাকে এই ব্রিজ দিয়ে নেওয়া হতো, আর সেই সময় সে দীর্ঘশ্বাস ফেলতো যে মনে হয় না আর এত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাবো। এখানে এসে আমরা ভেনিসের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা দেখতে পেয়েছি। এটা দেখার পরে আমরা খুবই খুশি। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সেতুটির নির্মম ইতিহাস আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতালির ভেনিস থেকে দেখছেন ভোরের সময়। এলিটা কিংসলেকে রেখে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 27 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। তবে এখনও ফিফার ছাড়পত্র না পাওয়ায় তার খেলা নিয়ে রয়েছে সংশয়। যদিও সাফের আগেই সব জটিলতা কেটে যাবে বলে আশা করছে ন্যাশনাল টিমস কমিটি। কিংসলেকে পেলে দলে স্ট্রাইকারের অভাব পূরণ হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত কোচ অস্কার ব্রোজেন। অন্যদের সাফ প্রস্তুতি যখন শেষ পর্যায়ে তখন দল ঘোষণার আনুষ্ঠানিকতায় বাফুফে। বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন বড়সড় চমক আসতে যাচ্ছে জাতীয় দলে, তবে ব্রুজেনের স্কোয়াডে শেষ পর্যন্ত দেখা মেলেনি এমন কিছুর। বাফুফের 26 জনের এই দলে চমক বলতে এলিটা কিংসলে। বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এই নাইজেরিয়ান প্রথমবারের মতো বিবেচিত হয়েছেন জাতীয় দলের জন্য, কিন্তু ফিফা ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় যথেষ্ট সংশয় রয়েছে তার খেলা নিয়ে। যদিও তাকে পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী ন্যাশনাল টিমস কমিটি। কিংসলের বিষয়টা আমরা এখনো ওয়েট করছি ফিফা থেকে একটা ছাড়পত্রের বিষয়। বেসিক্যালি সেটার উপর নির্ভর করবে সে খেলতে পারবে কিনা পারবে না। এই মুহূর্তে সে খেলতে পারছে না এখনো আমরা তার সমস্ত কাগজপত্র সবকিছু আমরা ফিফাতে পাঠিয়েছি। আমরা ওয়েট করছি তার উত্তরের জন্য এবং ছাড়পত্রের জন্য। তো যদি সেটা আমরা পাই তাহলে সে হয়তো টিমে অন্তর্ভুক্ত হতে পারে 26 থেকে 23-এর মধ্যে। সাফের এই দলে ফিরেছেন জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও আশরাফুল রানা। সর্বোচ্চ 10 জন নেওয়া হয়েছে ডিফেন্সে, 3 গোলরক্ষক সহ মিডফিল্ডার 6 জন। ব্রুজনের স্কোয়াডে ফরওয়ার্ড আছেন 7 জন। তবে সত্যিকার নাম্বার 9-এর জন্য স্প্যানিশ কোচ অপেক্ষায় কিংসলের। বাংলাদেশ is lacking a number 9 and in this list today we are having Eleta Kingsley. বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে একজন নাম্বার 9-এর অভাব। কিংসলেকে নিয়ে আমরা সেটা পূরণের চেষ্টা করেছি। ওর খেলা নিয়ে যদিও সংশয় আছে, তবে আমরা আশা করছি ওকে পেয়ে যাব। বাকিদের সবাই পরীক্ষিত, লিগে যারা ভালো করেছে তাদেরকেই দলে রেখেছি। সাফের জন্য ক্যাম্প শুরু হয়েছে জাতীয় দলের। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হবে অনুশীলন। মালের উদ্দেশ্যে টিম উড়াল দেবে 28 সেপ্টেম্বর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করলেন তামিম ইকবাল। এদিন ছেলে আরহামকে নিয়ে মাঠে আসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেন্টার উইকেটে দীর্ঘক্ষণ ঝালিয়ে নেন নিজেকে। এদিকে একই সময় বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে ব্যক্তিগত অনুশীলন সেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাদাত হোসেন রাজীব, শামীম পাটোয়ারি, জুবায়ের লিখনরাও ভালোই পরীক্ষা নিয়েছেন টি-20-র কাপ্তানের। ক্রিকেট পাড়ায় অনেক দিনের গুঞ্জন, ওয়ানডে অধিনায়কের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না টি-20 অধিনায়কের। তবে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবি বস কেউই পাত্তা দেননি আলোচনাটাকে। বরং দলের অন্দরমহল যে কোনো সময়ের চেয়ে সুস্থির আছে বলেই দাবি ছিল সবার।
কিন্তু বাস্তবতা বলছিল গুঞ্জনটাই সত্যি অনেকাংশে। রিয়াদের সঙ্গে সম্পর্কটা শীতল তামিমের। বিসিবির প্রভাবশালী একজন পরিচালককে দিয়ে মীমাংসা করানোর চেষ্টাও নাকি করিয়েছে ক্রিকেট বোর্ড, তবে ফলাফল কি হলো তা তো জানা যাচ্ছিল না। অবশেষে এই ছবিটা অনেকটাই সুখের সুবাতাস বইয়ে দেবে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে। বুধবার দুপুরে তামিম ইকবালের সঙ্গে ছেলে আরহাম ইকবালের আগমন ঘটে মিরপুরের হোম অফ ক্রিকেটে। সে সময় সেন্টার উইকেটে বোলারদের তুলোধুনো করছিলেন মাহমুদুল্লাহ। আরহামকে দেখে ব্যাটিং ছেড়ে এগিয়ে আসেন তিনি, হাত মিলিয়ে আদর করেন তামিম পুত্রকে। এর পরের দৃশ্যটা আরও আনন্দদায়ক সমর্থকদের জন্য। এক ফ্রেমে দুই অধিনায়ক সেন্টার উইকেটে পাশাপাশি ঝালিয়ে নেন নিজেদের। তামিমের টার্গেট এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে দেশ ছাড়ার আগে নিজেকে সর্বোচ্চ ফিট করে তোলা। হাঁটুর ইনজুরিটাকে বিদায় করে আবারও ব্যাটিং ক্রিজে ত্রাস ছড়াতে চান টাইগারদের এই ড্যাশিং ওপেনার। অন্যদিকে রিয়াদ নিজেকে প্রস্তুত করছেন টি-20 বিশ্ব আসরের জন্য। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেট পাওয়া যায়নি মিরপুরে। অনুশীলনে তাই এই তেরে ফুরে ব্যাটিংয়ের চেষ্টা। নিজেদের মধ্যে তেমন কোনো কথা না হলেও প্রচ্ছন্ন একটা প্রতিযোগিতা যে ছিল তা লক্ষ্য করা গেছে পুরো সেশন জুড়ে। একজন অফের উপর দিয়ে বল সীমানা ছাড়া করলেই আরেকজন ডাউন দ্য উইকেটে এসে বল পাঠিয়েছেন মিড উইকেটে। আর দুই ব্যাটসম্যানের এমন দাপুটে ব্যাটিংয়ে কপাল পুড়েছে বোলারদের, বিশেষ করে শাহাদাত হোসেন রাজীবের। জাতীয় দলের সাবেক সতীর্থ ভালোই সাপোর্ট করেছেন দুই ক্যাপ্টেনকে। পরে দিনের শেষে ব্যাটিং অনুশীলন করেন টাইগারদের নতুন সেন্সেশন শামীম হোসেন পাটোয়ারি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটে আর থাকছে না কোনো ব্যাটসম্যান। অবাক হওয়ার কিছু নেই। মূলত লিঙ্গ বৈষম্য দূর করতেই ব্যাটসম্যানকে ডাকা হবে ব্যাটার হিসেবে। এদিকে আইপিএলে আবারও করোনার হানা। চলতি আসরের দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার 4 দিনের মাথায় করোনা আক্রান্ত হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার থারাঙ্গাসো নটরাজন আর সাবেক উইন্ডিজ ব্যাটার মার্লন স্যামুয়েলসের বিরুদ্ধে তথ্য গোপন ও তদন্তে অসহযোগিতা সহ মোট 4টি নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট। ক্রিকেটের সাম্প্রতিক খবর দেখে নেব এবারে প্রতিবেদনে। ক্রিকেটে থাকছে না আর কোনো ব্যাটসম্যান, কি অবাক লাগছে? লাগাটাই স্বাভাবিক, তবে পরিবর্তন কেবল শব্দে। এখন থেকে উইলোবাজদের ডাকা হবে ব্যাটার নামে। সিদ্ধান্তটা চূড়ান্ত করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। ক্রিকেটের আইন প্রণেতা এই সংস্থা 2017 সালে নারীদের ক্রিকেটেও ব্যাটসম্যান বা বহুবচনের ক্ষেত্রে ব্যাটসমেন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে শব্দটি লিঙ্গ নিরপেক্ষ না হওয়ায় নানান সময় শব্দটির সমালোচনা হয়েছে। তাই বৈষম্য এড়াতে ব্যাটার শব্দকে আনুষ্ঠানিক মর্যাদা দিয়েছে এমসিসি। এখন থেকে নারী, পুরুষ কিংবা বয়সভিত্তিক সকল ক্ষেত্রেই বোলার, ফিল্ডারদের মতো ব্যবহার করা হবে ব্যাটার শব্দটি। বিভিন্ন দেশের বোর্ডেও অফিসিয়ালি এই শব্দ ব্যবহারের অনুরোধ জানিয়েছে এমসিসি। চলমান আইপিএলে হয়তো এখন থেকে ধারাভাষ্যে শোনা যাবে ব্যাটার, তবে সেটার চেয়ে বড় চিন্তার কারণ আছে। করোনা আবারও আঘাত এনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের দ্বিতীয় পর্বে। এবার কোভিড পজিটিভ হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার থাঙ্গারাসু নটরাজন। আপাতত আইসোলেশনে আছেন হায়দ্রাবাদের এই লোকাল বয়। তার সংস্পর্শে আসা 6 জনকেও আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা টেস্টে নেগেটিভ আসায় খেলা চালিয়ে যাচ্ছেন। এদিকে অবসর গ্রহণের 1 বছরের মাথায় আবারও আলোচনায় ক্যারিবিয়ানদের জোড়া টি-20 বিশ্বকাপ ট্রফির অন্যতম অংশীদার মার্লন স্যামুয়েলস। 2019 সালে আবুধাবিতে খেলা টি-10 লিগে কোনো ম্যাচে অংশ না নিলেও একটি ঘটনা ঘটিয়েছিলেন স্যামুয়েলস, যা প্রকাশ পেল এতদিন পর। আইসিসি অ্যান্টি কারাপশন ইউনিট আকসু অভিযোগ এনেছে এই উইন্ডিজ ব্যাটারের বিরুদ্ধে। এমিরেটস ক্রিকেট বোর্ডের কোড অফ কন্ডাক্টের 4টি ধারার আইন ভঙ্গ করেছেন স্যাম। $750 বেশি আর্থিক কোনো উপহার পেলে তার রসিদ জমা দেওয়ার নিয়ম রয়েছে। আদৌ তিনি কোনো উপহার পেয়েছিলেন কিনা তা নিয়েও জেগেছে সন্দেহ। আর অফিসিয়াল তদন্তকারীর সঙ্গে অসহযোগিতার কথাও উল্লেখ হয়েছে অভিযোগে। অপ্রীতিকর বা ক্রিকেটের জন্য অসম্মানজনক কোনো কাণ্ড ঘটিয়ে থাকলে তাই শাস্তি পেতে পারেন এই ক্যারিবিয়ান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। হাতিঘোড়া নয়, এবার বাইক শোডাউন করে প্রিমিয়ার লিগ হকির দল বদল সম্পন্ন করল ঐতিহ্যবাহী মোহামেডান। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ দলটির। দেশীয়দের নিয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গঠনের পাশাপাশি ভালো মানের বিদেশি খেলোয়াড় নেয়ার পরিকল্পনা সাদা কালোদের। বন্ধ্যাত্ব কেটেছে দেশের হকি অঙ্গনে। 3 বছর পর আবারও মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হকি। শুরু হয়েছে দলবদল, তাই উৎসবের আঙ্গিনা মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম। উৎসব উদ্দীপনায় দলবদল করছে ক্লাবগুলো।
এদিন দল বদল করতে ফেডারেশনে হাজির ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাতি ঘোড়ায় চড়ে এর আগে বহুবার দলবদল সম্পন্ন করলেও এবার আসলেন বাইক শোডাউনে। বাহ্যিক চাকচিক্য না থাকলেও সেই শূন্যতা পূরণ করেছে তারকা সমৃদ্ধ দল। জিমি, সারোয়ার, আশরাফুল, পিন্টুর মতো খেলোয়াড়রা আছেন সাদা কালো শিবিরে। মোহামেডান চ্যাম্পিয়নের জন্য টিম করে, তো এবারও এটা কোনো ব্যতিক্রম নাই। তা আশা রাখি যে নিজেদের পারফরমেন্সটা যদি আমরা মাঠে দিতে পারি, শুধু নামে না যে আমি জিমি বা আশরাফুল, আমাদের পারফরমেন্সের জন্য আজকে মোহামেডান আমাদেরকে নিয়েছে। তো আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, এবং এখন আমাদের দায়িত্ব হচ্ছে মোহামেডানকে চ্যাম্পিয়ন করে দেওয়া। মোহামেডান ক্লাব যেহেতু আমাকে হাইস্ট পেমেন্ট দিয়ে নিছে, তো আমি আমার জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করব, যাতে আমি আমার পারফরমেন্স ধরে রাখতে পারি ইন ফিউচারে, যাতে আমার নিজের খেলার মানটা আসলে বজায় থাকে। জাতীয় দলে 5 জন সহ মানসম্মত খেলোয়াড় নিয়ে দল গড়েছে মোহামেডান। প্রতিটি পজিশনেই আছে উপযুক্ত খেলোয়াড়। আমরা এবারও চ্যাম্পিয়নের জন্য ফাইট করব। আমাদের পুরাতন প্লেয়ার কিছু আছে, আমরা নতুন কিছু প্লেয়ারও নিয়ে আসছি, যারা আশা করি টিমের আমাদের যে পারফরমেন্স সেটা ধরে রাখতে পারবে এবং টিমের শিরোপার জন্য তারা নিজেদের সেরাটা দিয়েই খেলবে। লোকালি আমরা আমাদের পুরো ব্যালেন্স একটা টিম করেছি এবং তার সাথে আমাদের শক্তি বাড়ানোর জন্য আমরা বিদেশি খেলোয়াড় নিয়ে আসবো। জিমি কৌশিকদের ম্যানেজারের দায়িত্বটা পড়েছে জাতীয় দলের সাবেক তারকা আরিফুল হক প্রিন্সের কাঁধে। বলছেন ভালো মানের বিদেশির দিকে চোখ তাদের। চেষ্টা করেছি সেরা দল গঠন করে সেরাভাবেই মাঠে আসতে। বাকিটা আমরা যেহেতু লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম, আমাদের চেষ্টা থাকবে চ্যাম্পিয়নশিপটা ধরে রাখা। লাস্ট লিগে 4জন খেলে গিয়েছিল ইন্ডিয়ান, তার মধ্যে একজন অলিম্পিক অলরেডি খেলছে, যেহেতু তাকে পাবো না। 3জন আমাদের অলরেডি রেডি আছে লাস্ট লিগের খেলা। এছাড়াও আমরা মালয়েশিয়া এবং পাকিস্তানে যোগাযোগ রাখছি। মোহামেডান ছাড়াও এদিন দলবদল সম্পন্ন করেছে বেশ কয়েকটি ক্লাব। 23 সেপ্টেম্বর শেষ হবে হকির দলবদল প্রক্রিয়া। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 2022 সালের মধ্যে দেশের 80% মানুষকে দেয়া হবে টিকা। নিউ ইয়র্কে গ্লোবাল কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। 110টি পয়েন্টে 3000 বাতি নষ্ট। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থামে গাড়ি, বাড়ছে দুর্ঘটনাও। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরে দীর্ঘ 190 কিলোমিটার মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। 4 লেন চালু হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনা। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার আশা। আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামের সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি। দ্রুত সমাধানের আশ্বাস। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।